এবারে দেখো মানুষের গমন, লাস্ট পর্যন্ত গমনের হচ্ছে আমরা আমাদের গমন পদ্ধতি নিয়ে আলোচনা করি, আমরা কিভাবে হচ্ছে আমাদের গমন সম্পন্ন। তো মানুষের গমন হচ্ছে মূলত দুটো পায়ের সাহায্যে হয়, দুটো পায়ের সাহায্যে মানুষের গমন সম্পন্ন হয় বলে মানুষের গমন পদ্ধতিকে বলা হয় দ্বিপদ গমন। কি বলা হয়? দ্বিপদ গমন। দ্বিপদ মানে কি? দুটো পায়ের সাহায্যে হচ্ছে মানুষ তার গমন সম্পন্ন করে। মানুষের গমন পদ্ধতির নাম কি? দ্বিপদ গমন পদ্ধতি। মানুষের দেখো বইতে হেডিং কি দিয়ে থাকে? মানুষের দ্বিপদ গমন পদ্ধতি, মানে মানুষ দুটো পায়ের সাহায্যে গমন সম্পন্ন করে বলে তাকে বলা হয় দ্বিপদ গমন পদ্ধতি। হয়েছে। এবার মানুষের এই যে দ্বিপদ গমনে কি সাহায্য করে? স্যার প্রথমে স্যার দুটি পা তার নাম আছে দ্বিপদ গমন, তো দুটি পা সাহায্য করে। এছাড়াও আমাদের দুটি হাতও মানুষের গমনে সাহায্য করে, আমরা একটু ক্ষেত্রে আলোচনা করব। দুটো পা তো মূল ভূমিকা গ্রহণ করে, এছাড়াও মানুষের দুটো হাতও হচ্ছে গমনে হচ্ছে সাহায্য করে। হয়েছে। মানুষের হাতও কি করে? গমনে হচ্ছে সাহায্য করে। এবার মানুষের গমন পদ্ধতিটা আছে কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ মানুষের যে দ্বিপদ গমনের পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয় আমরা একটু জেনে নিই। প্রথম মানুষ যখন স্থিরভাবে দাঁড়ায়, মানুষ যখন কি হয়? স্থিরভাবে দাঁড়ায়, তখন মানুষের সমগ্র ভরটা তার পায়ের উপরে থাকে। যখন একটি মানুষ স্থিরভাবে দাঁড়ায় তখন তার সমগ্র ভর কোথায় থাকে? তার পায়ের উপরে থাকে। বোঝা গেল? কিন্তু মানুষ যখন হাঁটার সময় হচ্ছে তার এই সমগ্র ভার কিন্তু পায়ের পাতা অর্থাৎ ফুট এর উপরে পড়ে। বোঝা গেল? কি বলা হলো? মানুষ যখন হচ্ছে স্থির থাকে তখন তার সমগ্র ভরটা কার উপর কাজ করে? সমগ্র ভরটা পায়ের উপর থাকে। কিন্তু মানুষ যখন হাঁটে তখন তার সমগ্র ভরটা হচ্ছে পায়ের পাতার উপরে আরোপিত হয়। বোঝা গেল? তাহলে মানুষ যখন স্থির থাকে তার সমগ্র ভর মানুষের পায়ের উপরে, আর যখন হাঁটতে শুরু করে মানুষের পায়ের পাতার উপরে মানুষের সমগ্র ভরটা আছে ক্রিয়াশীল থাকে। হয়েছে। এবার মানুষ যখন চলা শুরু করে তখন সে কিভাবে শুরু করে? হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রথম হচ্ছে স্থির থেকে যখন সে হাঁটতে শুরু করে তখন সে তার বাম পাটা হচ্ছে সামনের দিকে এগায়। এবার বাম পাটা ঠিক সে কিভাবে এগোয়? প্রথমে হচ্ছে তার গোড়ালিটা সামান্য উত্তোলিত হয়। প্রথমে কি হয়? তুমি যখন হাঁটতে শুরু করে প্রথম হচ্ছে গোড়ালিটা কি হয়? সামান্য হচ্ছে উত্তোলিত হয়। হয়েছে। এবং ঠিক গোড়ালি যখনই মাটি থেকে সামান্য উত্তোলিত হবে মানুষের যে পুরো দেহকাণ্ডটা এটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে প্রথম স্টেপে কি হলো? তার প্রথম স্টেপে হচ্ছে গোড়ালি, যেই পাটা আমরা সামনে দিকে এগোবো গোড়ালি কি হবে? গোড়ালি হচ্ছে সামান্য হচ্ছে উত্তোলিত হবে। গোড়ালি কি হবে? সামান্য উত্তোলিত হবে এবং দেহকাণ্ড হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়বে। দেহকাণ্ড কি হবে? সামনের দিকে হচ্ছে ঝুঁকে পড়বে। এটা হলো প্রথম। তাহলে ঠিক এই সময় আমাদের দেহের সমগ্র ভারটা কোথা থেকে বলতো? যেই পাটা মাটির সংলগ্ন আছে অর্থাৎ পেছনের পাটা, যদি আমরা বাম পা সামনের দিকে এগাই তাহলে বাম পায়ের গোড়ালিটা উপর দিকে উঠবে, সমগ্র দেহকাণ্ড সামনের দিকে ঝুঁকে পড়বে, তখন ভারটা আমার কোন পায়ের উপর থাকবে? ডান পাটা উঠে দাও, দুপ করে পড়ে যাবে তুমি। বুঝা গেল? তাহলে মানুষ যখন হাঁটতে শুরু করে, ধরো মানুষ যে কোনো পা, ধরো বাম পা সামনের দিকে এগিয়েছে, তো কিভাবে এগায়? প্রথমে বাম পায়ের গোড়ালিটা সামান্য উত্তোলিত হয়, দেহকাণ্ড সামনের দিকে ঝুঁকে পড়ে। এই সময় দেহের সমগ্র ভার হচ্ছে ডান পায়ের উপর বা যে পাটা মাটির সংলগ্ন আছে সেই পায়ের উপর হচ্ছে আরোপিত হয়। বোঝা গেল? এরপরে কি হয়? এরপরে যখন হচ্ছে এই যে যেই পাটা তুমি সামনের দিকে এগিয়েছিলে সেই পাটা যখন হচ্ছে মাটি স্পর্শ করে, মানে কি হলো? স্যার আমি বাম পা প্রথম তুলেছিলাম, তো বাম পা তুমি প্রথম গোড়ালি তুললে, তারপরে সামনের দিকে গিয়ে রাখলে। যেই সময় তুমি বাম পাটা সামনের দিকে রেখেছো, মাটি স্পর্শ করেছো,
ঠিক সেই সময় তোমার অপর পা অর্থাৎ ডান পায়ের গোড়ালি উত্তোলিত হবে। তখন দেহের সমগ্র ভার কার উপর থাকবে? বাম পাটার উপর থাকবে, যেই পাটা মাটি স্পর্শ করে আছে। তাহলে প্রথমে কি হলো স্যার? প্রথমে আমার হচ্ছে বাম পায়ের গোড়ালি সামান্য উত্তোলিত হলো, দেহকাণ্ড সামনের দিকে ঝুঁকে পড়লো, দেহের সমগ্র ভার ডান পায়ের উপর চলে এলো। ঠিক কিছুক্ষণ পরে কি হবে? বাম পাটা মাটি স্পর্শ করবে, আর ঠিক সেই মুহূর্তে হচ্ছে ডান পায়ের গোড়ালিটা সামান্য উত্তোলিত হবে এবং সমগ্র ভার তখন কোন পায়ের উপর থাকবে? বাম পায়ের উপর থাকবে। বুঝা গেল? তো এইভাবে ডান পা এবং বাম পা পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যায়। এভাবে কি হয়? ডান পা এবং বাম পা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যায় এবং মানুষ হচ্ছে তার গমন পদ্ধতি সম্পন্ন করে। তাহলে কি বলা হলো মানুষের গমন পদ্ধতি? না, মানুষ যখন স্যার স্থিরভাবে দাঁড়ায় তখন তার দেহের সমগ্র ভার তার হচ্ছে দুই পায়ের উপরে কি থাকে? আরোপিত করা থাকে। মানুষ যখন হাঁটতে শুরু করে তখন তার সমগ্র ভার কার উপর থাকে? পায়ের পাতার উপর। এবার মানুষ যখন হাঁটা শুরু করে তখন মানুষ যে পাটা, ধরো মানুষ বাম পাটা সামনের দিকে এগিয়েছে, তো প্রথম কি হয়? প্রথম বাম পায়ের গোড়ালি সামান্য উত্তোলিত হয়, এর ফলে পুরো দেহকাণ্ডটা কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক সেই সময় হচ্ছে দেহের সমগ্র ভারটা কার উপর থাকে? ডান পায়ের উপর। এবার বাম পা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ডান পায়ের গোড়ালি হচ্ছে সামান্য উত্তোলিত হবে, এর ফলে দেহের সমগ্র ভর কার উপর থাকবে? বাম পায়ের উপর। তো এইভাবে বাম পা এবং ডান পায়ের পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে কি করে মানুষ তার হচ্ছে বিপদ গমন সম্পন্ন করে। এটা গেল পা। এবার ঠিক বাম পা এবং ডান পায়ের সঙ্গে মানুষের যে দুটো হাত আছে পর্যায়ক্রমিকভাবে সামনের দিকে এবং হচ্ছে পিছনের দিকে দুলতে থাকে। স্যার কিভাবে? যখনই হচ্ছে মানুষের বাম পা সামনের দিকে এগোয় তখন আমাদের ডান হাতটা সামনের দিকে এগোয়। বোঝা গেল? বাম পা যখন সামনের দিকে এগোয় তখন কোন হাতটা সামনের দিকে এগোয়? ডান হাতটা। আর যখন হচ্ছে ডান পা সামনের দিকে এগোয় তখন বাম হাত সামনের দিকে এগোয়। ঠিক উল্টা। বুঝা গেল? তো মানুষের বাম পা এবং ডান পায়ে চলার ঠিক সঙ্গে সঙ্গে হচ্ছে ডান হাত এবং বাম হাতও সামনে পিছনে কি করতে থাকে? দুলতে থাকে। কিসের জন্য? দেহের ভারসাম্য রক্ষা করার জন্য। এভাবে শরীরটা ব্যালেন্সে থাকে। বুঝা গেল? এবারে আমরা আসি, আরো কিছু দেহের অঙ্গ আছে যে মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ভারসাম্য মানে কি? তুমি ঠিকঠাক দাঁড়িয়ে আছো কিনা। কোন কোন অঙ্গ? আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ক, এবং আমাদের যে কান আছে, কান, কানের ভেতরে হচ্ছে অর্ধচন্দ্রাকার নালী থাকে, অর্ধচন্দ্রাকার নালী থাকে। আর একটা থাকে যন্ত্র, তার হচ্ছে অটোলিথ যন্ত্র, অটোলিথ যন্ত্র। স্যার এই তিনটি অঙ্গ কি করে? মানুষের দেহের লঘু মস্তিষ্ক, অর্ধচন্দ্রাকার নালী আর অটোলিথ যন্ত্র, এই তিনটি দেহের অঙ্গ হচ্ছে মানুষের গমনের সময় ভারসাম্য রক্ষা করে। কি করে? ভারসাম্য রক্ষা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানুষের গমনে ভারসাম্য রক্ষাকারী তিনটি অঙ্গের নাম কি? লঘু মস্তিষ্ক, অর্ধচন্দ্রাকার নালী আর আছে অটোলিথ যন্ত্র। এই তিনটি অঙ্গ কি করে? মানুষ যখন হাঁটে বা দৌড়ায় তখন ভারসাম্য কি করে? ভারসাম্য রক্ষা করে। যারা তখন মানুষের কি করে? মানুষের হচ্ছে ভারসাম্য রক্ষা করে। হয়েছে? তাহলে মানুষের গমন পদ্ধতির নাম কি? স্যার বিপদ গমন। কে কে সাহায্য করে? স্যার দুটি পা এবং হচ্ছে দুটি হাত। হয়েছে? আর কি কি? এছাড়াও মানুষের গমনের সময় ভারসাম্যকে রক্ষা করে লঘু মস্তিষ্ক, অর্ধচন্দ্রাকার নালী আর হচ্ছে অটোলিথ যন্ত্র। বোঝা গেল? এবারে দেখো মানুষের গমনে সাইনোভিয়াল অস্থিসন্ধির ভূমিকা। এবারে প্রথম তো জানা যাক অস্থিসন্ধিটা কি, আর তারপরে জানবো সাইনোভিয়াল অস্থিসন্ধি কি, আর তারপরে জানবো যে এই সাইনোভিয়াল অস্থিসন্ধি মানুষের গমনে কিভাবে সাহায্য করে। বলা হচ্ছে অস্থিসন্ধি। অস্থিসন্ধি হচ্ছে এমন একটা মানুষের শরীরের জায়গা বা স্থান যেখানে হচ্ছে এক বা একাধিক অস্থি এসে মিলিত হয়। যেমন স্যার মানুষের কনুই অস্থিসন্ধি, হাঁটু অস্থিসন্ধি,
কোমর, অস্থিসন্ধি, কবজি, এই যে গোড়ালির পায়ের গোড়ালি, এগুলো সব কি অস্থিসন্ধি। অর্থাৎ যে জায়গাটায় এক বা একাধিক অস্থি এসে মিলিত হয় এগুলোকে আমরা কি বলি অস্থিসন্ধি। এবার হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি কেন বলা হচ্ছে না, এই ধরনের অস্থিসন্ধির মধ্যে এক প্রকার তরল থাকে যাকে বলা হয় সাইনোভিয়াল তরল। আর সাইনোভিয়াল তরল সমন্বিত এই অস্থিসন্ধিকে আমরা বলছি সাইনোভিয়াল অস্থিসন্ধি। বোঝা গেল? তাহলে অস্থিসন্ধি মানে কি বোঝা গেল? আর এই অস্থিসন্ধির মধ্যে কে থাকে? সাইনোভিয়াল তরল থাকে, তাকে সেই জন্য আমরা তাকে কি বলি সাইনোভিয়াল অস্থিসন্ধি। তো এবার আচ্ছা আমরা জানবো যে একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন কিরকম হয়। এটা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন কিরকম হয়? ধরো এটা ধরো একটা অস্থি, ধরো উপর থেকে এই অস্থিটা এসছে, এটা ধরো অস্থির নিম্ন অংশ, আর এখান থেকে আর একটা অস্থি শুরু হয়েছে। এটা ধরো আর একটা অস্থি যেটা নিচ থেকে গেছে। বোঝা গেল? তো এই দুটি অস্থির এই যে সঙ্গম স্থলটাকে বলা হচ্ছে অস্থিসন্ধি। বোঝা গেল? এবার হচ্ছে এই অস্থিসন্ধি হচ্ছে এক প্রকার পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এই রকম হচ্ছে এক প্রকার পর্দা দ্বারা কি থাকে? বেষ্টিত থাকে। হবে না? বোঝা গেল? এই যে অস্থিসন্ধিটা সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে এক প্রকার পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এই পর্দাকে আমরা কি বলবো? কি বলতে পারবে? যেহেতু সাইনোভিয়াল অস্থিসন্ধি তাহলে এই পর্দাকে আমরা বলবো সাইনোভিয়াল পর্দা। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা কি বলবো? সাইনোভিয়াল পর্দা। তাহলে এটা হলো আমার সাইনোভিয়াল পর্দা। আর এটা হলো আমার দুটা অস্থি এখানে এসে মিলিত হয়েছে। অস্থির ভিতরে উপাদানগুলোকে তুমি তোমরা দেখে দিতে পারো। আমাদের অস্থি বা হাড়ের প্রধান উপাদান কি গো? ক্যালসিয়াম ফসফেট। লিখে রাখো খাতায় যে আমাদের অস্থি বা হাড়ের প্রধান উপাদান কি না? অস্থি বা হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। অস্থি বা হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। বোঝা গেল? তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা কি বলবো? সাইনোভিয়াল পর্দা। হয়েছে? এবার এই সাইনোভিয়াল পর্দার মধ্যে হচ্ছে একটা গহ্বর থাকে। স্যার কিরকম গহ্বর? এরকম। ধরো এইখানটা কোনো গহ্বর অংশ থাকে, এই গহ্বর অংশটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? এই যে পর্দাটাকে বলবো আমরা সাইনোভিয়াল পর্দা, আর তাকে আমরা বলবো সাইনোভিয়াল গহ্বর। একে আমরা বলবো সাইনোভিয়াল পর্দা, আর এই যে গহ্বরটাকে একে আমরা বলবো সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বর। এবার হচ্ছে এই সাইনোভিয়াল পর্দা থেকে সাইনোভিয়াল তরল ক্ষরিত হয়ে এই গহ্বরে হচ্ছে জমা থাকে। বোঝা গেল? এই সাইনোভিয়াল পর্দা থেকে সাইনোভিয়াল তরল উৎপন্ন হয়ে কি থাকে? এই সাইনোভিয়াল গহ্বরে হচ্ছে জমা থাকে। স্যার এই সাইনোভিয়াল লিকুইড বা সাইনোভিয়াল তরলটা, এই তরলটার ভূমিকাটা কি? এই তরলটা হচ্ছে দুটো হাড়কে, এই তরল কি করে? এই তরলটা হচ্ছে দুটো হাড়কে সংঘর্ষের হাত থেকে রক্ষা করে। বুঝা গেল? এই তরলটা কি করে? দুটো হাড়কে হচ্ছে সংঘর্ষ থেকে হচ্ছে রক্ষা করে। বুঝা গেল? তাহলে এটা কি
সাইনোভিয়াল পর্দা। সাইনোভিয়াল পর্দা থেকে সাইনোভিয়াল তরল উৎপন্ন হয়ে কোথায় জমা হয়? সাইনোভিয়াল গহ্বরে। আর এটা হলো সাইনোভিয়াল গহ্বর, বোঝা গেল। এবার হচ্ছে এই যে অস্থি সন্ধিগুলি, অর্থাৎ এক প্রকার অস্থি আর একটা অস্থির সঙ্গে একটা রজ্জু দ্বারা যুক্ত থাকে, বা এক ধরনের রজ্জু বা বন্ধনী দ্বারা যুক্ত থাকে। কি বলা হলো? দুটা বা তিনটে অস্থি বা এক বা একাধিক অস্থি এই অস্থি সন্ধিতে পরস্পরের সঙ্গে হচ্ছে এক প্রকার হচ্ছে রজ্জু বা বন্ধনী দ্বারা অংশ থাকে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লিগামেন্ট। তাকে আমরা কি বলবো? লিগামেন্ট। এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা দেখো, এ হাড় থেকে এসে আবার এ হাড়ে আছে, তো এই যে দিকের পুরো অংশটা বা এদিকের যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে কি বলা আছে? কে বলা আছে? লিগামেন্ট। বুঝা গেল? তাহলে দুটো অস্থি পরস্পরের সঙ্গে কি দ্বারা যুক্ত থাকে? লিগামেন্ট। এবারে ঠিক অস্থিগুলাও পেশির সঙ্গে, অস্থি পেশির সঙ্গে হচ্ছে টেন্ডন দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? টেন্ডন। অস্থি পেশির সঙ্গে হচ্ছে টেন্ডন দ্বারা যুক্ত থাকে, টেন্ডন দ্বারা যুক্ত থাকে, টেন্ডন দ্বারা যুক্ত থাকে। বোঝা গেল? তাহলে হচ্ছে এটা হলো সাইনোভিয়াল পর্দা। এখান থেকে সাইনোভিয়াল তরল উৎপন্ন হয়ে সাইনোভিয়াল গহ্বরে জমা হয়। এই সাইনোভিয়াল তরল কি করে? অস্থিগুলোর মধ্যে সংঘর্ষ থেকে রক্ষা করে। সংঘর্ষ হলে কি ক্ষয় হয়ে যাবে, সেই ক্ষয় থেকে রক্ষা করে কে? সাইনোভিয়াল তরল। আর দুটো অস্থি পরস্পরের সঙ্গে হচ্ছে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, আর অস্থি পেশির সঙ্গে হচ্ছে এই হচ্ছে টেন্ডন দ্বারা হচ্ছে যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? টেন্ডন দ্বারা হচ্ছে যুক্ত থাকে। এরপরে হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির প্রকারভেদ।